ট্রাম্পের হুমকি আর পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা কোনো কিছুই যেন থামাতে পারছে না ভ্লাদিমির পুতিনের যুদ্ধযাত্রা। ইউক্রেন যুদ্ধে নতুন করে গতি এনেছে রুশ বাহিনী। ক্রেমলিনের যুদ্ধ ঘোষণার পর মাত্র এক সপ্তাহেই ইউক্রেনের আরও 10টি বসতি দখলে নিয়েছে পুতিনের সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 17 থেকে 24 অক্টোবরের মধ্যেই এই দখল সম্পন্ন হয়েছে। যুদ্ধক্ষেত্রে এখন আগের যে কোনো সময়ের চেয়ে আগ্রাসী রূপে লড়ছে রুশ বাহিনী। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পুতিনের সেনারা একের পর এক এলাকা দখলে নিচ্ছে। গত 3 বছরে লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রাশিয়া। এসব এলাকার সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় 10%। এবার মাত্র 7 দিনে ইউক্রেনের নতুন 10টি লোকালয়ের নিয়ন্ত্রণও রুশ বাহিনীর হাতে। একই সময়ে রুশ সেনারা ধ্বংস করেছে ইউক্রেনের অন্তত 22টি সামরিক ঘাঁটি ও অস্ত্র ডিপো। ইউক্রেনের পক্ষ থেকে একাধিকবার পাল্টা বিমান হামলার চেষ্টা হলেও প্রতিবারই তা প্রতিহত করেছে পুতিন বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত সপ্তাহে ইউক্রেন হারিয়েছে একটি SU-7 যুদ্ধ বিমান, 4টি ক্রুজ মিসাইল, 11টি গাইডেড এভিয়েশন বোমা, 15টি হিমারস রকেট এবং 1441টি ড্রোন। ইউক্রেনীয় সেনাদের এই ক্ষতির পর পশ্চিমা মিত্রদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত এক বৈঠকে EU নেতারা ইউক্রেনের সহায়তায় রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে এই সম্পদ ব্যবহারে বিলম্ব করা যাবে না। তবে ক্রেমলিন কড়া হুঁশিয়ারি দিয়েছে, বাজেয়াপ্ত রুশ সম্পদ নিয়ে কোনো ধরনের নয়ছয় সহ্য করা হবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পশ্চিমাদের এই পদক্ষেপ হবে অন্যায্য ও যুদ্ধ উস্কানিমূলক। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, এমন পদক্ষেপের ফল হবে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়েও কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, রুশ তেল কোম্পানিগুলোর উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটি আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী। তবে এমন পদক্ষেপে রাশিয়ার অর্থনীতিতে কোনো বড় প্রভাব পড়বে না বলে দাবি করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের শুরুতে রাশিয়া যেখানে প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল, এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক কৌশলে ফিরে এসেছে। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা সামরিক সহায়তা অব্যাহত রাখলেও রুশ বাহিনীর আগ্রাসী তৎপরতা এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে। যুদ্ধবিরতি চলাকালীন সময়েও বেশ আতঙ্কে রয়েছে ইসরায়েলি বাহিনী। আক্রান্ত হওয়ার শঙ্কা তাদের তাড়িয়ে বেড়াচ্ছে। শনিবার গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, এই হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এক সদস্য, যিনি নাকি ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। যদিও ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। সংগঠনটির সামরিক শাখা আল কুদস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, নুসেইরাত এলাকায় আমাদের সদস্যরা হামলার প্রস্তুতি নিচ্ছিল, এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। ইসরায়েল এই ধরনের অজুহাত দাঁড় করিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করছে। তারা আরও অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ভয় সৃষ্টি ও রাজনৈতিক চাপ তৈরি করতে এমন প্রচারণা চালাচ্ছে। ইসরায়েল ও হামাসের মধ্যে 3 সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু এর পরও ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে গাজায় বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। ইসলামিক জিহাদ বলছে, এটি যুদ্ধবিরতির লঙ্ঘন এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের উচিত ইসরায়েলকে এই আগ্রাসন বন্ধে বাধ্য করা। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, জাতীয় নিরাপত্তার স্বার্থেই তারা অভিযান চালিয়ে যাচ্ছে, কারণ এখনও অসংখ্য হুমকি সক্রিয় রয়েছে গাজা উপত্যকার ভেতরে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ যুদ্ধবিরতির ভঙ্গুরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। গাজায় প্রতিদিনের জীবনে এখনও শান্তি ফেরেনি, শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপ, অনিশ্চয়তা আর অবিশ্বাসী এখন বাস্তবতা। এক আন্তর্জাতিক পর্যবেক্ষক জানান, ইসরায়েলি হামলার ধারাবাহিকতা এবং ইসলামিক জিহাদের পাল্টা প্রতিক্রিয়া মিলিয়ে এখনও গাজায় স্থায়ী শান্তির কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না।
3 সপ্তাহের যুদ্ধবিরতি, কিন্তু বিশ্বাসের দেয়াল রয়ে গেছে আগের মতোই শক্ত। ইসরায়েলি গোয়েন্দাদের আশঙ্কা যে কোনো মুহূর্তে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। আর ফিলিস্তিনিদের দাবি, যতদিন না অবরোধ উঠে ততদিন শান্তির কথাবার্তা কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে। গাজার আকাশে তাই এখনো অনিশ্চয়তার ছায়া। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু ভয়, অবিশ্বাস আর প্রতিশোধের অঙ্গীকার এখনো জেগে আছে উভয় পক্ষের মনে। ইরান, রাশিয়া ও চীনের একজোট হওয়ার খবরে ইউরোপীয় জোটের রাতের ঘুম হারাম। সম্প্রতি ইরানের পার্লামেন্টে বলা হয়, ইরান, রাশিয়া ও চীনের যৌথ অবস্থান পশ্চিমা দেশগুলোর চাপের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক। ইরানের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাষ্যমতে, এই পদক্ষেপ ইরানের পারমাণবিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। এই অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনায় ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছে, যেখানে তারা ইউরোপীয় 3 দেশের স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর উদ্যোগকে আইনি দিক থেকে অকার্যকর ঘোষণা করেন। গালিবাফ আরও বলেন, এই যৌথ পদক্ষেপ 3 মহাশক্তির কৌশলগত সংহতির প্রতীক, যা পশ্চিমা চাপের বিপরীতে একটি প্রতাপশালী জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি জানান, এখন আন্তর্জাতিকভাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি হয়েছে, ফলে ইরানের পারমাণবিক ইস্যু আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এজেন্ডা থেকে সরিয়ে ফেলা হয়েছে। শনিবার জাতিসংঘে পাঠানো এক যৌথ চিঠিতে ইরান, রাশিয়া ও চীনের প্রতিনিধিরা জানান, ইউরোপীয় দেশগুলো স্ন্যাপব্যাক কার্যকর করার উদ্যোগের কোনো আইনি ভিত্তি নেই। চিঠিতে লেখা হয়, 3 ইউরোপীয় দেশের এই প্রচেষ্টা আইনি দিক থেকে ত্রুটিপূর্ণ এবং ভিত্তিহীন। চিঠিটি পাঠানো হয় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ভাসিলি নেবেনজিয়ার উদ্দেশ্যে। তাতে আরও বলা হয়, এই 3 ইউরোপীয় দেশ নিজেরাই 2231 নম্বর প্রস্তাবের অধীনে করা অঙ্গীকার ভঙ্গ করেছে এবং বিতর্ক নিষ্পত্তি প্রক্রিয়া মেনে চলেনি, ফলে তারা এই প্রস্তাবের ধারাগুলো দোহাই দেওয়ার যোগ্যতা রাখে না। চিঠিতে বলা হয়েছে, 2231 নম্বর প্রস্তাবের 8 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী 2025 সালের 18 অক্টোবরের পর থেকে এইসব শর্ত বাতিল হয়েছে। অর্থাৎ এই প্রস্তাব শেষ হওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক ইস্যুতে আর কোনো আলোচনা চলবে না। চিঠির শেষ অংশে বলা হয়, এই অবসান নিরাপত্তা পরিষদের ক্ষমতা ও বহুপাক্ষিক কূটনীতির বিশ্বাসযোগ্যতাকে আরও জোরদার করবে। ইরান, রাশিয়া, চীনের এই ঐক্যবদ্ধ অবস্থান শুধু পশ্চিমা চাপের বিরুদ্ধে পাল্টা জবাবই নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বাস্তবতার ইঙ্গিত, যেখানে বৈশ্বিক শক্তির ভারসাম্য আবারও নতুনভাবে সংজ্ঞায়িত হতে পারে। ক্রমশই ঘোলাটে হচ্ছে মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির সমীকরণ। ইসরায়েল গাজা যুদ্ধের উত্তাপে যখন আঞ্চলিক উত্তেজনা চরমে, ঠিক তখনই ইয়েমেনে জাতিসংঘের 3 কর্মীকে আটক করেছে হুতি বিদ্রোহীরা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নাকি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি নিরাপত্তা সূত্র ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানায়, বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের 2 নারী কর্মীকে শনিবার নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় হুতি বাহিনী। একই রাতে সংস্থার আরও এক পুরুষ কর্মীকেও আটক করা হয়। সানা প্রশাসনের নিরাপত্তা ও গোয়েন্দা শাখার দাবি, তাদের হাতে এমন একটি তালিকা আছে যেখানে আরও বেশ কয়েকজন জাতিসংঘ ও এনজিও কর্মীর নাম রয়েছে, যারা কথিতভাবে ইসরায়েলি ও মার্কিন শত্রুদের সঙ্গে সহযোগিতা করছে। আন্তর্জাতিক মহলে এ ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত 1 সপ্তাহে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অন্তত 7 জন স্থানীয় কর্মীকে একই অভিযোগে আটক করেছে হুতিরা। বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক গ্রেপ্তার কেবল ইয়েমেনের ভেতরকার পরিস্থিতিকেই নয়, বরং গোটা অঞ্চলের কূটনৈতিক ভারসাম্যকেও আরও জটিল করে তুলছে।
ইসরায়েল গাজা সংঘাতের প্রেক্ষাপটে হুতিরা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বহু আগেই। তারা প্রকাশ্যে ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে, এমনকি লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে একাধিকবার আক্রমণও চালিয়েছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির অভিযোগকে অনেকের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন। জাতিসংঘ এখনও এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সংস্থার কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন, কর্মীদের নিরাপত্তা ও মুক্তি নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত আছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, হুতিদের এই আচরণ মানবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে এবং ত্রাণ সহায়তার ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে। কারণ ইয়েমেন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে থাকা দেশগুলোর একটি, যেখানে কোটি মানুষ জাতিসংঘের খাদ্য সহায়তার উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে, হুতিদের এই পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে এবং ইসরায়েল গাজা সংঘাতের আগুন এবার ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। চলমান উত্তেজনার এই মুহূর্তে জাতিসংঘ ও তার মানবিক সংস্থাগুলোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, আর হুতিদের জন্য সেটি কূটনৈতিক বিচ্ছিন্নতার এক নতুন অধ্যায় হয়ে উঠছে। এবার সমস্ত দম্ভ ভেঙে চুরমার ট্রাম্পের। সব অহমিকা দূরে রেখে এবার চীনের দুয়ারে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট যেখানে কারো কাছে মাথা নত করেন না, অবশেষে সাহায্যের প্রার্থনা নিয়ে চীনের দুয়ারে হাজির হলেন নিঃসংকোচভাবে। এমন ঘটনায় রীতিমতো হইচই পড়েছে বিশ্বজুড়ে। চিরশত্রুর কাছে ট্রাম্পের এই সাহায্য কামনা অবাক করেছে বিশ্বের অনেক নেতাকে। আসিয়ান সম্মেলনে মালয়েশিয়া পৌঁছেই তিনি চীনের সাহায্যের কথা ঘোষণা দেন। ট্রাম্পের কাছ থেকে হঠাৎ এমন কথা শুনে উপস্থিত সবাই একেবারে হতভম্ব হয়ে পড়ে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ ঘিরে ট্রাম্পের এই সাহায্য কামনা। মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, এই যুদ্ধ একমাত্র থামাতে পারে যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ চীন। এতে করে তিনি ধর্ণা দিয়েছেন চীনের দুয়ারে। বিশ্ববাজারে অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি ও সামরিক সর্বক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে সাপে নেউলে সম্পর্ক চীনের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে একাধিক চেষ্টা করেও এখনও সফলতা পাননি মার্কিন প্রেসিডেন্ট। এজন্য তিনি ইউক্রেনের চাইতে রাশিয়াকেই বেশি দায়ী করেন। তার মতে, রাশিয়ার অনিচ্ছাতেই থামছে না এই যুদ্ধ। ট্রাম্প মনে করেন, এই যুদ্ধ বন্ধ করতে পারে একমাত্র চীন। রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে কিছুদিন আগেই তাদের বৃহৎ দুটি রাষ্ট্রীয় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। এতে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন কর্মকাণ্ডকে পাগলাটে বলে মন্তব্য করেন পুতিন। কোনো কিছুতেই পুতিনের লাগাম টানতে পারছেন না ট্রাম্প। সব দম্ভ পাশে রেখে তাই এবার শি জিনপিং এর দুয়ারে ছুটে গেলেন নিজেই। রুশ প্রেসিডেন্টের সাথে শি এর বন্ধুত্বই মূলত ভাবিয়ে তুলেছে মার্কিন প্রেসিডেন্টকে। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তুর্কির ভূমিকার কথাও বলছিলেন ট্রাম্প, তবে ট্রাম্পের জালে পা দেননি এরদোয়ান। তাই এবার চীনের কাছেই একরকম হাত পাততে বাধ্য হলেন তিনি, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্টের উপর চীনের একটা বড় প্রভাব রয়েছে। তাদের মধ্যে রয়েছে বাণিজ্য চুক্তি থেকে শুরু করে সামরিক চুক্তি পর্যন্ত। তবে চীন কতটা এগোবে এটা নিয়ে সব মহলে রয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলেন, চীন সবসময় তার স্বার্থকে প্রাধান্য দিয়ে চলে, এক্ষেত্রেও তারা তাই করবে। তবে চীন নিজস্ব কৌশল অবলম্বন করে নীরবে এই যুদ্ধ দেখে যাচ্ছে। কেননা এই যুদ্ধে রাশিয়ার যতটা লাভ, তার চেয়েও বেশি সুবিধা চীনেরই। যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের শক্তি তত কমবে। এতে করে বিশ্বমঞ্চে চীন আরও বেশি পরাক্রমশালী হবে। তাই অনেকের ধারণা, চীন কেবল এতে মৌখিক সমর্থন দিতে পারে, বাস্তবে তারা কোনো কার্যকর সিদ্ধান্তও নেবে না। নিজেকে শান্তির দূত মনে করা ট্রাম্প দাবি করেন, ক্ষমতায় এসে 8টি যুদ্ধ থামিয়েছেন তিনি। যদিও এর আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে থামাবেন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, যা তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার 9 মাসেও বাস্তবায়ন করতে পারেননি।
রাশিয়া সফলভাবে তাদের নতুন যে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তা সামরিক ক্ষেত্রে পাশার দান বদলে দিতে পারে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ঘোষণা করেন, নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্টনিক এর চূড়ান্ত পরীক্ষা সফল হয়েছে। এই খবরে পুতিনের এই ক্ষেপণাস্ত্রে বিশেষ কি আছে তা নিয়ে গবেষণা শুরু করেছে যুক্তরাষ্ট্র। তারা যাচাই করছে তাদের হাতে এই মুহূর্তে এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সক্ষমতা আছে কিনা। 2018 সালে পুতিন প্রথম এই ক্ষেপণাস্ত্রের উন্নয়নের ঘোষণা দেন। তিনি বলেছিলেন এটি সকল প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। 7 বছর পর পরীক্ষার সফল ঘোষণা রাশিয়ার সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা প্রদর্শন করছে। ভিডিও বার্তায় পুতিন বলেন, গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এই অস্ত্রটি রাশিয়ার সশস্ত্র বাহিনীতে মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রাশিয়ার প্রধান সামরিক কর্মকর্তা জানান, অক্টোবর 21 এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 15 ঘন্টা আকাশে 14,000 কিলোমিটার ভ্রমণ করেছে। তিনি বলেন, এটি তার সীমারেখা নয় এবং এর পরিসর প্রায় অনন্ত। জেরাসিমভের মতে, বুরেভেস্টনিকের প্রযুক্তিগত বৈশিষ্ট্য নিশ্চিতভাবে যে কোনো দূরত্বের শক্তিশালী সাইটে আঘাত করতে সক্ষম। পুতিন উল্লেখ করেন, এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা বিশ্বে আর কোনো দেশে নেই। প্রায় সীমাহীন পাল্লার বুরেভেস্টনিক যে কোনো ক্ষেপণাস্ত্র বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। তিনি বলেন, নতুন অস্ত্রের মোতায়েনের জন্য অবকাঠামো তৈরির কাজ শুরু করতে হবে। একই সঙ্গে রাশিয়ার পারমাণবিক বাহিনী এই নতুন প্রযুক্তি নিয়ে মহড়া চালাচ্ছে। বুরেভেস্টনিকের পরীক্ষা এমন সময় এসেছে যখন রাশিয়ার বাহিনী ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কিয়েভের উপর রাশিয়ার ড্রোন হামলায় 3 জন নিহত এবং বহু আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার বেলগরদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় 1 জন নিহত ও 1 জন আহত হন। সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত এই ঘটনা সমান্তরালভাবে চলতে থাকে। শান্তি আলোচনা এখনো অনিশ্চিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শীর্ষ সম্মেলনের সম্ভাবনা নিয়ে ততটা উৎসাহী নন। তার মতে, নতুন শীর্ষ সম্মেলনে অংশ নিলে সময়ের অপচয় হবে। তবে ক্রেমলিনের প্রতিনিধি কিরিল ডিমিট্রিয়েভ শুক্রবার ও শনিবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনায় যুদ্ধ বন্ধ করার সম্ভাবনা এখনো স্থগিত। পুতিন বলেন, রাশিয়া কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করবে না। তার পরিকল্পনা সামরিক যুক্তির ওপর ভিত্তি করে। নতুন বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার পারমাণবিক শক্তিতে আরও দৃঢ় করবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি কৌশলগত ভারসাম্য এবং বিশ্ব রাজনীতিতে রাশিয়ার প্রভাব বাড়াতে পারে। নতুন অস্ত্রের মোতায়েনের সঙ্গে রাশিয়ার সামরিক প্রস্তুতি ও ক্ষমতা আরও বিস্তৃত ও শক্তিশালী হবে। বৈশ্বিক পর্যবেক্ষকদের জন্য এটি একটি বড় সংকেত। যুদ্ধের ময়দানে এটি নতুন দিক নির্দেশ করবে এবং আন্তর্জাতিক কূটনীতি ও প্রতিরক্ষা পরিকল্পনায় প্রভাব ফেলবে। তারা এটিকে শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসেবে দেখছেন। তবে পারমাণবিক শক্তিতে চালিত হয় পরিবেশগত ঝুঁকি সম্পর্কে সতর্ক বার্তাও রয়েছে। পুতিনের ঘোষণায় বোঝা যায়, রাশিয়া তার সামরিক প্রযুক্তি এবং কৌশলগত ক্ষমতা বৃদ্ধিতে কোনো আপোস করবে না। বুরেভেস্টনিক পরীক্ষা শুধুমাত্র অস্ত্র নয়, বরং রাশিয়ার শক্তি ও প্রভাবের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।